আজকে সকাল সকাল অনেকগুলো কাচাকুচি সেরে নিয়েছি। যা সুন্দর রোদ উঠেছে, মানে ভাদ্র মাস পড়ার পর থেকেই দেখছি রোদ কিন্তু বেশ ভালোই হচ্ছে। বৃষ্টি হলেও মাঝে মধ্যে হয়তো একটু আদ্র হচ্ছে, কিন্তু সেইভাবে যে 2 মাস ধরে বৃষ্টি চলছিল সেই রকম বৃষ্টি কিন্তু এই ভাদ্র মাসে একেবারেই নেই। ভাদ্র মাসে যেমন রোদ হয় ঠিক তেমন রোদই কিন্তু সকাল থেকে উঠেছে। আর এমন সুন্দর রোদ দেখে না কেচে কী করে থাকি বলো তো। এই 2 মাস শুধু জমিয়ে রাখতাম, শুধু জমিয়ে রেখে রেখে প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বাদে বাদে কাচাকুচিগুলো করতে হতো একটু রোদ হলেই। তো আজকে কেচে নিয়েছি। আর এই দেখো, আমাদের নারকেল গাছ থেকে অনেকগুলো ডাব পাড়া হয়েছে। এই ডাবগুলো না একটু ঝুনো হয়ে গেলে আর থাকে না, পড়ে যায়। তো সেই কারণেই আমরা ডাবালা ডেকে আমাদের মাঝে মধ্যেই এগুলো দিয়ে দিই, কারণ শুধু শুধু পড়ে নষ্ট হয়ে যাওয়ার থেকে যদি বিক্রি করি তাহলে 2 পয়সাও হয়। সকালে বলছিলাম না যে বৃষ্টি হচ্ছে না, ওয়েদার ভালো আছে, খুব সুন্দর রোদ, সেই দেখে তো কেচে নিলাম। আর এই দেখো, বৃষ্টি বলতে বলতে চলে এসেছে। সমস্ত ভেজা জামা কাপড়গুলো এদিক সেদিক ওদিক করে মেলে দিয়ে নিলাম। এই একটা বিরক্ত হয় জানো তো, বৃষ্টি হলে ভীষণ সমস্যা। যাই হোক, এদিকে দিদি বাসন কোসন সমস্ত মেজে দিয়ে গেছে, এগুলোতে জল রয়েছে। এখনই এগুলো কিছুই আমি রাখছি না, আমি সমস্ত শুকিয়ে গেলে তারপর তুলে নেব। তো এই দিকটাতে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি বাবা মায়ের জন্য, ওখানে ডিম সেদ্ধ বসিয়েছি আমাদের জন্য। সকালে আজকে সবাই মিলেই ভাত খেয়ে নেব। আর চাল ধুয়ে রাখা রয়েছে, ভাতটা এইবার বসিয়ে দিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। ভাত নামিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসটা মুছে নিয়েছিলাম। আর এই তো এখন রুটি সেঁকে নিচ্ছি, বাবা মাকে দিয়েও নিয়েছি। আর এবার আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। জানো তো, আজকে না ভীষণ ইচ্ছে করেছে পেঁয়াজ লঙ্কা ভেজে সেই তেল দিয়ে আলু সেদ্ধটা মেখে খাওয়ার। তো সেরকমভাবেই আলু সেদ্ধ মেখে নিয়েছি। ওদিকে বাবানের আর বাবানের বাবার খাওয়া হয়ে গেছে। আর এই তো আমার জন্যও একটু খাবার নিয়ে নিলাম, কারণ ভীষণ খিদে পেয়েছে। আর ঠিক এই রকম একটা খাবার আমার কাছে ভীষণ পরিতৃপ্তি লাগে। তো সেই কারণেই একটা ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষে এইবার বাজার নিয়ে বসেছি। মাছ নিয়ে এসেছে, সেগুলো আগে আমি হাত দিইনি জানো তো, ভাবলাম আগে খেয়ে নিই, তারপর না হয় করা যাবে। তো আজকে নিয়ে এসেছে এই দেখো কাঁচকি মাছ। কে কে ভালোবাসো এরকম কাঁচকি মাছ খেতে? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু জানো তো এই যে মাছগুলো কুটতে গেলে আর কি ভীষণই কষ্ট হয়। আমি না একেবারেই মানে বেশিক্ষণ বসে কাজ করতে পারি না, তাতে করে আমার ভীষণ কষ্ট হয়। তো সেই কারণেই আর কি মানে আমার এইসব মাছ আসলে একটু চাপ লাগে। চিংড়িও এসেছে, তার সাথে এসেছে কাঁচকি। আর চিংড়ি মাছ এটাকেও আমাকে বসে বসে ছাড়াতে হবে, কাঁচকি মাছ সেটাকেও আমাকে বসে বসে কুটতে হবে। তারপর তো রান্নারও জোগাড় যন্ত্র অনেক কিছুই করতে হবে, তবে তো। আপাতত কী কী গোছাতে পেরেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিইনি। এখানে রয়েছে ওলের ডাঁটা, এটাকে সকাল সকালই আমি যখন ওই রুটির তরকারি করছিলাম তখনই কুটে রেখে দিয়েছি রেডি করে একদম। এখানে পটলের বীজ, পটল আলু আর কাঁঠালের বীজ, এগুলো সমস্ত ধুয়ে কুটে রেডি করে রেখেছি, গোছানো আছে। এইখানে এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানেও তাই চিংড়ি মাছটা একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা চিংড়ি আমি এইটার মধ্যে দেবো, পুরোটা দেবো না, কারণ এই সবজিটা কম, সেই অনুযায়ী মাছ খুব বেশি হলে ভালো লাগবে না। ওখান থেকে কিছুটা দেবো, আর কিছুটা আমি একটু পটল চিংড়ি করব, আর এইটা হবে। তো চলো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চটপট রান্না বসাই। হাঁপিয়ে গিয়েছি জানো তো তাড়াহুড়ো করতে গিয়ে না। আর এই ছোটো মাছ কাটা যে আমার কাছে কি বিরক্তকর ব্যাপার, কি বলবো। আমি তো রেগে মেগে আজকে বলছিলামই যে পিসি নেই, তুমি কেন এই মাছগুলো আনো। আমার ভীষণ কষ্ট হয় এই মাছগুলো বসে কুটতে জানো তো। আর আমার তো মানে বেসিন নেই যে দাঁড়িয়ে আমি ওখানে করে নেব। আমার ওই কলতলায় গিয়ে এগুলো কুটতে আমার ভীষণই কষ্ট হয়। আর এই সিজারের পর থেকে আমার এই যে কোমরের যন্ত্রণা, তাতে করে আরও বেশিক্ষণ বসতে পারি না, ওতে করেই আরও বেশি কষ্ট হয়। তো চলো রান্নাটা বসাই। কাঁচকি মাছটা বেগুন আলু দিয়ে রান্না করলে ভীষণ ভালো খেতে লাগে।
তবে তোমাদের দাদাভাই ভেবেছিল ঘরে বেগুন রয়েছে, সেই কারণে সে আর আনেনি। তবে অর্ধেকটা ছিল, সেইটা দিয়েই আজকে সরু সরু করে কেটে, আলুও সরু সরু করে কেটে কাচকি মাছের ঝাল বানিয়ে নেব। তবে এর মধ্যে পেঁয়াজ রসুন তো চলে না, ভালো লাগে না খেতে, পেঁয়াজ রসুন না দিয়েই রান্না করব। আর সেই কারণেই আমরা সবাই এই মাছটা খেতে পারবো, বাবা, মা, আমি আর তোমাদের দাদাভাই। বাবান অবশ্য সেটা খাবে না, বাবানের জন্য ওই যে পটল চিংড়ি করব, ওইটা বাবান খাবে। মাছগুলো বেশ কড়া করে ভেজে তুলে নিয়েছি, আর এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। তারপরে কেটে রাখা ওই বেগুন আর আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম জল। এর মধ্যে না কোনো রকম মশলা একেবারেই লাগে না। তোমরা চাইলে এর মধ্যে একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে দিতে পারো, তবে আমি কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা বাটা ছাড়াই এই রান্নাটা করেছি। আর যেহেতু বেগুন দেওয়া, সেই কারণে কিন্তু ঝোলটা অটোমেটিক একটু ঘনই হয়ে যায়। আর তার সাথে ওই যে কাঁচা লঙ্কা ছেঁড়া আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল, ব্যাস, তাতে করেই এই মাছের ঝালটা খেতে এত ভালো লাগে কি বলবো। মানে গরম গরম ভাতের সাথে যদি এইরকম মাছের ঝাল থাকে, ব্যাস, আর কিচ্ছু লাগে না। ভীষণ রাগ করছিলাম অবশ্য তোমাদের দাদাভাইয়ের ওপরে, কিন্তু এখন কিন্তু মাছটা রান্না করতে আমার বেশ ভালো লাগছে। আসলে যাই হোক না কেন, রান্না করতে বড্ড ভালোবাসি। এদিকে মাছের ঝালটা তো নামানো হয়ে গেছে, এইবার পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, মানে পটল চিংড়ি আর কি। তো এখানে আলুগুলো সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি, এবার পটলটাও ভেজে নেব। আর আজকে আর দেখাচ্ছি না যে কিভাবে আমি পটল চিংড়ি রান্না করছি, শুধু পেঁয়াজ আর রসুন বাদে পটল চিংড়িটা রান্না করে নিয়েছি। তো চলো এক ঝলক দেখিয়ে দিয়ে নিয়ে আজকে কি কি রান্না বান্না করেছি। এখানে প্রথমেই হাঁড়িতে রয়েছে সাদা ভাত, তবে যেহেতু সকালে ভাত খাওয়া হয়েছে, তাই এখন যে ভাতটা রয়েছে সেটা শুধুমাত্র দুপুরের জন্য, রাত্রে আলাদা করে নেব। এখানে কাঁঠালের বীজ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ওলা ডাঁটার চচ্চড়ি, আর এখানে রয়েছে কাঁচকি মাছের ঝাল, যেটা বেগুন আলু দিয়ে করেছি। আর এখানে রয়েছে পটল চিংড়ি, একেবারেই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। তো এই হলো আজকের আমার রান্নাবান্না। তো সমস্ত রান্নাবান্না তো হয়েছে, কিন্তু দেখে বুঝতেই পারছো আমার রান্নাঘরের অবস্থা। চলো পরিষ্কার করে নিই। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। বাবানের আজকে রয়েছে কম্পিউটার পরীক্ষা, বাবানকে এখন নিয়ে যাচ্ছি। রাস্তায় মা এখানে পড়ে রয়েছে কেন? নাকি গা ডুবিয়ে রয়েছে জলে, বুঝলি, ঠান্ডার জন্য। বাবা, ওদেরও তো গরম লাগে, ড্রেনের জলে গা চুবিয়ে রয়েছে। ভর দুপুরে পরীক্ষা, একটাই মাত্র পরীক্ষা বাকি ছিল কম্পিউটার, সেটা আজকে কমপ্লিট, মানে আজকে হয়ে গেলেই আর কি সেকেন্ড সামেটিভ পরীক্ষা কমপ্লিট। এই রোদ্রে মানে বিভৎস অবস্থা, খুব গরম। আর কী রোদ যে আজকে উঠেছে, মধ্যেখানে তো বেশ একটু মেঘলা হলো, ঝিরি ঝিরি 2-4 ফোঁটা বৃষ্টি হলো, জামা কাপড় সমস্ত তুললাম, ভাবলাম কি জানি বাবা জমজম করে না নামে। ও বাবা, কোথায় কি ভাদ্র মাসের যে রোদ, সেটা এখন একেবারে ভালো মতন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বৃষ্টি না হলেই গরম, ওই জন্য মাঝে মধ্যে বৃষ্টি হওয়াটা ভালো, তাই না মামন বল? চলো। বাবানের স্কুলের সামনেই ক্লাব, আর এখানে ক্লাবের দুর্গাপুজো হয়, ভীষণ ভালো পুজো হয়। গত বছর তো এখানের প্যান্ডেল ভীষণ ভালো হয়েছিল, যদিও বা আমি এসে দেখিনি, আমি ফোনেই দেখেছিলাম। তো প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্যান্ডেল শুরু দেখলেই না মনে হয় যেন পুজো এসে গেছে, তাই না? দুপুরবেলায় তো যখন বাবানকে নিয়ে স্কুলে গেলাম, তার আগেই বাবা মাকে খেতে দিয়ে তারপর গিয়েছি। বাবান আর খেয়ে স্কুলে যায়নি, স্কুল থেকে এসে বাবানও খেলো, আমিও খেলাম, ওদিকে ওর বাবাও এলো, সবাই মিলেই একসাথে খেয়ে নিয়েছিলাম। আর এই এখন ঘড়িতে প্রায় সন্ধে 6টা বাজে, আর তোমাদের দাদাভাই বললো এবার একটু চা করো। তো এই যে চা করে নিচ্ছি, তার আগে চায়ের সরঞ্জামগুলো সমস্ত কৌটোর মধ্যে ঢেলে নিলাম। আসলে ওই চা পাতার কৌটোটাতে চা পাতা ফুরিয়েছে, সেটার মধ্যে চা পাতা ঢেলে নিলাম। আর দুধের কৌটোটাতেও দুধ খালি ছিল, সেই কারণে আমি ওই কৌটোটা সকালে মেজে নিয়েছিলাম। এবার যেহেতু ওই কৌটোটা আগে নামিয়েছি, তাই ওর মধ্যেই ভুল করে চা পাতাটা নামিয়ে ফেলেছি, আবারও চেঞ্জ করলাম।
আর এখন দুধের প্যাকেটটাও ঢেলে নিচ্ছি। এই ভিডিও করার চক্করে জানো তো কত যে ভুল কাজ করি, আর সেই কারণে আমার যে কত দেরি হয় কি বলবো। তবে আমার এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটি ক্রিয়েটার রিলেট করতে পারবে যে এই সমস্যাটা কিন্তু সত্যিই হয়। একরকম করব ভাবছি, আর ওই ভিডিওর চক্করে আর এক রকম হয়ে যায়, ভুল হয়ে যায় অনেক সময়। তো সেই কারণে সেই কাজটাকে আবার সঠিক করে করতে গেলে আবার পুনরায় প্রথম থেকে করতে হয়। তো এই সমস্ত মিলিয়েই চলছে আর কি। আর আমার যে ব্যস্ততম লাইফ, তার মধ্যে সত্যিই ভিডিও করাটা অনেকটা চাপের বিষয়। সবটা সামলে আমি যে সপ্তাহে অন্তত 3-4টিও ভিডিও যদি আমি দিতে পারি, তবুও মনে করব যে না আমি কিছু করলাম। ভীষণ চাপের মধ্যে থাকি গো আমি। জামা কাপড়গুলো আমার দেখানোও হলো না, ও আগেই জামা কাপড়গুলো এখন ট্রায়াল দেবে। এই শার্টটা নেওয়া হয়েছে, তো শার্ট খুলে এখন দেখা হচ্ছে পরে যে কেমন লাগে। আমি বলছি যে পুজোর আগেই পরে ফেলছিস যা। হ্যাঁ না, বড় লাগছে না, ঠিক লাগছে, একদম ঠিক লাগছে। এর থেকে ছোট কেউ পরে নাকি? একদম ঠিক লাগছে। হাতা ফোল্ড গোটাবি, এটা ঠিক যেরকম স্লিপ ছিল ওই রকম স্লিপে রাখবি, সুন্দর লাগবে দেখতে, খুব ভালো লাগছে। ইন করে পরবি, ছেড়ে পরবি, আচ্ছা তাই পরবি, খুব ভালো লাগছে। এটার সাথে কোন এই প্যান্টটা পরবি? এইটা, তাই তো? হ্যাঁ, এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, আর ওইটা নিয়ে বাবা, ওই গেঞ্জিটা নিয়ে। এই হলো গেঞ্জি, আর এই শার্ট, এই হলো জামা কাপড়। ও আরেকটা শার্ট আছে, তাই তো? তাই কম কম লাগছে কেন? এই একটা শার্ট, সাদা ভীষণ পছন্দ, তবে তো একদম ধবধবে সাদা আমি বারণ করেছি। তার মধ্যে এই দেখো এরকম ছোট্ট ছোট্ট প্রিন্ট করা রয়েছে, ঠিক আছে? তো এই হলো বাবানের পুজোর জামা কাপড়। এই রঙটা কিন্তু ভীষণ সোভার। প্রত্যেকে বাবানের জামা কাপড় কেনার জন্য যে টাকা দিয়েছিল সেটা এক জায়গায় করে আর কি সমস্ত জামা কাপড় কেনা হয়েছে। তার সাথে জুতো, ঘড়ি, এই দুটো আমিও বাবানকে কিনে দিয়েছি। তো বাচ্চাদেরই তো আনন্দ, তাই না বলো? বাচ্চাদেরই পুজো। আমাদের দেখো ছোটোবেলাটা কত সুন্দর ছিল, কিন্তু এখন সত্যি পুজোর সেই আমেজটাই যেন এখন একেবারেই পাই না। সেই কারণেই এখন আর ভালো লাগে না। আর পুজোতে তো আমি বেরোই না, সেই কারণে পুজোর কেনাকাটা আমার একেবারেই নেই। এই 3 বছর আমি ব্লগিং করছি, তোমরা আমাকে এই 3 বছরের মধ্যে কোনো দিনই কিন্তু পুজোর কেনাকাটি করতে দেখোনি। সত্যি আমি কিনি না, যেহেতু পুজোয় আমি বেরোই না। ওই যখন মনে হবে কোনো শাড়ি পছন্দ হবে, বছরের কোনো একটা সময় কিনে নেব, কখনো কখনো তো সেটাও কেনা হয় না। যাকে এইভাবেই চলবে, তাই না? তো এদিকে আমার বাবানের ভীষণ জামা কাপড় পছন্দ হয়েছে, সেইটা দেখে বাবা মা হিসেবে আমরা ভীষণ খুশি। নিজেরা যেমনই থাকি না কেন, সবসময় চাই যে আমাদের সন্তান যেন ভালো থাকে। আর এই যে জুতোটা তো সেদিনকে আগেই দেখিয়েছি, জুতো পরে ট্রায়াল দিচ্ছিল যখন বাবান। তো এই যে হলো বাবানের জুতো, দারুণ হয়েছে তাই না?